এই স্টোরির আগের পার্ট ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম টর্চার উইথ লাভ, পার্ট 9। 2 বছর পর কলকাতা। একটা বড় বাগানে এক ব্যক্তি পুরো বাগানটা দৌড়ে বেড়াচ্ছিল। সে শার্টলেস ছিল। তার কপালে সিল্কি চুল ছড়িয়ে ছিটিয়ে ছিল। তার কপালের পাশ থেকে ঘাম ঝরছিল, যা তার কপালে গড়িয়ে পড়ছে শরীরের উপর। লোকটি তার দৌড় চালিয়ে যাচ্ছে। হঠাৎ বংশ তার পেছনে হাঁপাতে হাঁপাতে এলো এবং সে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, অভয় ভাই, থামো, আমি ক্লান্ত। তুমি এখনো ক্লান্ত হননি? তুমি এতক্ষণ ধরে দৌড়াচ্ছ। বংশের কথা শুনেও অভয় থামেনি এবং দৌড়াতে গিয়ে তার অভদ্র কণ্ঠে বলল, তুমি যদি তোমার মুখের চেয়ে তোমার পা বেশি ব্যবহার করো তবে এটি ভালো হবে। অভয়ের এই কথা শুনে বংশের মুখ মলিন হয়ে ওঠে। সে বিড়বিড় করে বলে, রিউড অ্যাস। তারপর সে অভয়ের পেছনে দৌড়াতে শুরু করে এবং বেচারা মুখ করে বলে, ভাই, তোমার স্টেমিনা বেশ ভালো। এত রাউন্ড করার পরেও তুমি ক্লান্ত নও, কিন্তু আমি তোমার মতো শক্ত নই। আমার এখন মাথা ঘোরা লাগছে। বংশের দিকে দেখল আর দাঁত চেপে বলল, তুমি যখন পার্টি করো তখন তোমার মাথা ঘোরা হয় না? অভয়ের এই কথা শুনে বংশ তার ঢোক গিলে ফেলল। সে অভয়কে আর কিছু বলে না এবং আধমরা অবস্থায় অভয়ের সাথে দৌড়াতে থাকে। কিছু সময় পর মায়াঙ্ক এবং ধ্রুব এখানে আসে। ধ্রুব অভয়ের এমনই বন্ধু ছিল যে এখন বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে। ধ্রুব আর মায়াঙ্ককে দেখে অভয়ের দৌড়ানো পা থেমে গেল, বংশ থেমে গেল এবং সে নিস্তার পেল। এদিকে ধ্রুব এবং মায়াঙ্ক অভয়ের দিকে এগিয়ে যায়। ধ্রুব অভয়কে জড়িয়ে ধরে খুব আনন্দে বলে, অভিনন্দন অভয়, বরাবরের মতো এবারেও তুমি আবারও বিজনেস টাইকুনের খেতাব জিতেছ। তোমার কথা সর্বত্র আলোচিত হচ্ছে, খবর, পত্রিকা, সোশ্যাল সাইট, সর্বত্র তুমি বিখ্যাত হয়ে গেছো। এটি ধ্রুবের এই কথায় অভয় কোনো রকম রিয়েক্ট করলো না, কিন্তু সেখানে বংশ লাফ দিয়ে বলল, ভাই, তুমি বিস্ময়কর কাজ করেছ। তুমি রেকর্ডের পর রেকর্ড তৈরি করছো। কংগ্রাচুলেশনস ভাই। এখন এই বিষয়ে পার্টি তো হতেই হয়। বংশের সাথে একমত হয়ে ধ্রুব বলল, হ্যাঁ, একটা পার্টির আয়োজন করা হোক। চলো আজ রাতে ক্লাবে যাই, আমরা সেখানে মজা করব। যাই হোক, তুমি সবসময় তোমার এই খারাপ মেজাজে থাকো, হয়তো একটু হাসবে এই অজুহাতে। এই বলে ধ্রুব হালকা হাসে, তার সাথে বংশ আর মায়াকেও হাসে। তখন অভয় তার ঠান্ডা গলায় বলল, তোমাদের কাজ শেষ? আর মায়াঙ্ক, তুমি এই দুজনের মতো হয়ে গেছো, কাজে মন দাও না। তোমার কারণে আমরা 2টি প্রজেক্ট হারিয়েছি। কত বড় ক্ষতি আমাদের হতে হতে বেঁচে গেছে। অভয় একটু রেগে গিয়েছিল, তাই ধ্রুব, বংশ আর মায়াঙ্ক তিনজনই শান্ত হয়ে গেল। আর মায়াঙ্ক বলল, স্যার, আমার কারণে প্রজেক্ট চাইনি, কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে প্রজেক্টগুলো কেড়ে নিয়েছে। মায়াঙ্কের এই কথাগুলো শুনে অভয়, বংশ এবং ধ্রুবের মুখে প্রশ্নে ভরে গেল। যা দেখে মায়াঙ্ক আরও বলল, হ্যাঁ স্যার, আমাদের হাত থেকে যেসব প্রজেক্ট চলে গেছে সেগুলো রুদ্র ওবেরয় নামে এক লোক কিনে নিয়েছে। এখন আমাদের হাত থেকে যাওয়া প্রতিটি প্রজেক্ট একই লোক কিনে নিচ্ছে। এটা কি কাকতালীয় হতে পারে না? এর মানে হলো সে কিছু করছে। এই রুদ্র ওবেরয় কে? ধ্রুব এই প্রশ্ন করলে মায়াঙ্ক উত্তর দেন, ওনার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মায়াঙ্ক তার বাক্য শেষ করতে পারার আগেই অভয় কিছুটা রাগ নিয়ে বলল, তাহলে তুমি কি করছো? কেউ আমাদের কাছ থেকে আমাদের প্রজেক্ট ছিনিয়ে নিচ্ছে আর তুমি কিছু জানো না? আমার সন্ধ্যার মধ্যে এই রুদ্র ওবেরয় সম্পর্কে সমস্ত তথ্য দরকার। মায়াঙ্ক তার ঢোক গিলে হাঁ করে। সেই সাথে অভয় সবার উপর রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখন নিজের মধ্যেই সে ধ্রুব বংশকে বলল, তিনি কি আরামে কথা বলতে পারে না? তিনি সবসময় বিরক্ত থাকেন, যেন তার বউ পালিয়ে গেছে। ধ্রুব বংশকে এই কথা বলছিল, কিন্তু অভয় যে এখান থেকে যাচ্ছিল শুনতে পেল। তার পা থেমে গেছে। সে ধ্রুবের দিকে তাকালো। ধ্রুব কেঁপে উঠল, যেহেতু অভয়ের চোখ লাল হয়ে গিয়েছিল। অভয় রেগে ধ্রুবের দিকে তাকায় এবং তার মুঠি শক্ত করে চেপে ধরে, যেন সে তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ধ্রুবের দিকে কয়েক মুহূর্ত গ্রাসকারী চোখে তাকিয়ে থেকে অভয় আবার চলে গেল সেখান থেকে, যেখানে বংশ, ধ্রুব এবং মায়াঙ্ক তিনজনই স্বস্তির নিঃশ্বাস ফেলে
এবং বংশ বলল, ধ্রুব, তুমি ভাইয়ের সামনে কখনো এমন কথা বলো না। ধ্রুব মুখ ছোট করে বলল, কেন বলবো না দোস্ত? আমরা কয়েকদিনের জন্য মুম্বাই থেকে কলকাতায় এসেছি। আমরা ভেবেছিলাম ব্যবসার কাজের পাশাপাশি একটু মজাও করব। কিন্তু এই লোকটা শুধু রেগে যায় এবং কাজ বোঝে, এটাই আমাদের আর কিছু করতে দেয় না। ধ্রুবের এসব কথায় বংশ বলল, ধ্রুব, তোমাকে যা বলেছি তা শোনো। কিছু কথা আছে যা তুমি জানো না, সেজন্য তোমাকে বলছি। এমন কথা আর বলো না। ধ্রুব চোখ বুজে বলে, ঠিক আছে। কলকাতা বিমানবন্দর। একটি ২৬ বছর বয়সী ছেলে, যে দেখতে খুব সুদর্শন ছিল। সে একটি সাদা রঙের শার্ট এবং কালো প্যান্ট পরা ছিল। তার মুখটি একটি স্টারের মতো, মানে সে একজন নায়কের মতো সুদর্শন ছিল। তার দীর্ঘ শরীর, প্রশস্ত বুক সবই ছিল নিখুঁত, এবং তার কবজিতে ট্যাটু তাকে একটি হট, সেক্সি, সুদর্শন পুরুষ করে তুলেছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে আসা এই সুদর্শন লোকটির কোলে একটি মেয়ে ছিল, যে তার বুকে মুখ লুকিয়েছিল। মেয়েটি শিশুর মতো ছেলেটির কোলে কুঁকড়ে আছে। ছেলেটি এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথেই তাদের দুজনকে ঘিরে ধরে বিশাল জনতা। সেই সুপারস্টার রুদ্র ওবেরয়কে দেখুন। রুদ্র, আপনি খুব হট। মিস্টার সুপারস্টার, 1 ফটো প্লিজ। লোকজন ভিড় জমায় এবং এভাবে চিৎকার শুরু করে। এমনকি মিডিয়া তাদের ঘিরে ধরে এবং তার ছবি ক্লিক করা শুরু করে। যখন বলছে, রুদ্র স্যার, একটা পিক প্লিজ, 1 পিক উইথ আপনার ওয়াইফ প্লিজ। মিডিয়ার লোক একথা বলার সাথে সাথেই রুদ্রের কোলে থাকা মেয়েটি মুখ ছোট করে বলল, রুদ্র, আমি কোনো ছবি ক্লিক করতে চাই না। দয়া করে তোমার এই ভক্তদের সরিয়ে দিন। মেয়েটি বিরক্ত হচ্ছে দেখে রুদ্র হেসে আদর করে বলল, প্রিন্সেস, তোমার আদেশ অনুযায়ী আমি এখনই এইসব সরিয়ে দিচ্ছি। রুদ্র তার বডিগার্ডদের সবাইকে একপাশে সরতে বলে। তার বডিগার্ডরা সবাইকে সামনে থেকে সরিয়ে দিতে শুরু করে। রুদ্র এগিয়ে যায়। সে একটা গাড়ির সামনে এসে থামল। এটা একটা লাল রঙের মার্সিডিজ গাড়ি। রুদ্র মেয়েটিকে খুব আরামে গাড়িতে বসিয়ে দিল। তারপর সে নিজেই তার পাশে বসল। গাড়িটি সেখান থেকে চলে যায়। তারপরে আরও 2টি গাড়ি যায়, যেখানে তার বডিগার্ডরা উপস্থিত ছিল। মেয়েটি জানালা দিয়ে বাইরে তাকিয়ে পুরো কলকাতা শহর দেখছিল। সে কোথাও হারিয়ে গেছে। তখন রুদ্র তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রিন্সেস, তুমি ঠিক আছো? মেয়েটি রুদ্রের দিকে তাকিয়ে তার কাঁধে মাথা রেখে বলে, রুদ্র, আমি ভয় পাচ্ছি। রুদ্র মেয়েটির হাত ধরে মৃদু স্বরে বলল, প্রিন্সেস, তোমার ভয় পাওয়ার দরকার নেই। তোমার স্বামী তোমার সঙ্গে আছে। রুদ্রের কথায় মেয়েটি মৃদু হাসে। যাত্রা চলতে থাকে। মেয়েটি ঘুমিয়ে পড়ে। রুদ্র তার মুখের দিকে আদর করে তাকিয়েছিল। সে তার গালে হালকা করে হাত রেখে রাগান্বিত কণ্ঠে বলল, প্রিন্সেস, ভয় পেও না। কারণ এখন যে তোমাকে কাঁদিয়েছে, এখন তার ভয় পাওয়ার পালা। আমি তার কাছ থেকে প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথার প্রতিশোধ নেব, যা সে তোমাকে দিয়েছে। হঠাৎ রুদ্রের মুখের অভিব্যক্তি বদলে গেল এবং তিনি তার প্রিন্সেসের তার কপালে আদর করে চুম্বন করলেন। কিছুক্ষণ পর একটা বড় ভিলার সামনে রুদ্রের মার্সিডিজ থামল। ওবেরয় ভিলা। রুদ্র তার প্রিন্সেসের কপালে চুমু খেলেন। তারপর তাকে ঘুম থেকে জাগালেন এবং আদর করে বললেন, প্রিন্সেস, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। মেয়েটি ধীরে ধীরে চোখ খোলে। রুদ্রের মুখ তার সামনে ছিল, যা দেখে তার ঠোঁটে একটি সুন্দর হাসি ফুটে ওঠে। তারপর দুজনেই গাড়ি থেকে নেমে ভিলার ভেতরে চলে যায়। কিছু চাকর এসে তাদের মালপত্র নিয়ে যায়। রুদ্র এবং তার রাজকন্যা ভিলার ভেতরে পৌঁছায়। সেখানে একজন বৃদ্ধ ছিলেন, যাকে দেখে রুদ্র চিৎকার করে উঠল, দাদা, এই যে আমরা এখানে। দাদা রুদ্রের কণ্ঠস্বর শুনে রুদ্রের দিকে তাকায়। তার মুখে খুশির ভাব ফুটে ওঠে। এমন সময় রুদ্র তার কাছে এসে তার পা ছুঁয়ে দেয়। রুদ্রের সাথে তার প্রিন্সেসও তার পা স্পর্শ করে। দাদু দুজনের মাথায় হাত রেখে আদর করে বললেন, তোমাদের দুজনের জুটি সর্বদা নিরাপদ থাকুক। আর এখন তাড়াতাড়ি আমায় প্রতাপতির মুখ দেখাও। দাদা এই কথা বলার সাথে সাথেই রুদ্র কাশি শুরু করলেন, আর তার প্রিন্সেসও একটা নকল হাসি দিল। সন্ধ্যার সময় অভয় ছিল তার বাংলোতে। প্রতিটি শহরেই অভয়ের কিছু না কিছু আছে, মানে বাংলো, ভিলা, ম্যানশন বা হোটেল। সে যেমন বিজনেসের কাজে কলকাতা এসেছে, কিন্তু এখানে কোনো হোটেলে থাকছে না, নিজের বাংলোতে।
বংশ, ধ্রুব, মায়াঙ্কও সঙ্গে ছিল। অভয় ভিলায় বসে কিছু ফাইল পড়ছিল। বংশ আর ধ্রুবও তার সঙ্গে ছিল। বংশ বলল, ভাই, আগামীকাল মিটিংয়ের সবই দেখেছি। ধ্রুব বলল, আর আমি প্রজেক্টের সব কিছু ভালোভাবে চেক করেছি। এবার আমরা প্রজেক্ট পাবই। এই লোকেরা তাদের বিজনেসের কথা বলছিল। তখন মায়াঙ্ক সেখানে এসে বলল, স্যার, আমি জানলাম রুদ্র ওবেরয় কে। সবাই মায়াঙ্কের দিকে তাকাতে থাকে। মায়াঙ্ক আরও বলল, স্যার, রুদ্র ওবেরয় গানের জগতের একজন সুপারস্টার। তিনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন। তিনি সেখানে তার গানের ক্যারিয়ারও তৈরি করেছেন। কিন্তু ভারতে তার কম ভক্ত নেই। আজ তিনি ভারতে এসেছেন। তিনি সর্বত্র আলোচিত হচ্ছেন। এই রুদ্র ওবেরয়ের জীবনটা বেশ রহস্যময়। 2 বছর আগেও সে কিছুই ছিল না, কিন্তু 2 বছরের মধ্যে সে বেশ বিখ্যাত হয়ে গেল, সুপারস্টার হয়ে গেল এবং এখন বিজনেসেও পা রেখেছে। কিন্তু বলা হচ্ছে তার কাছে একটা মেয়ে আছে এই অর্জনের পেছনে। মায়াঙ্কের শেষ কথা শুনে অভয়ের ভুরু কুঁচকে গেল। বংশ আর ধ্রুব এক হয়ে গেল। বংশ জিজ্ঞেস করল, মেয়েটা কে? মায়াঙ্ক বলল, প্রিন্সেস তার নাম। রুদ্র ওবেরয়ের স্ত্রী, যাকে তিনি তার লাকি চার্ম হিসেবে বিবেচনা করেছেন। তিনি নিজেই একটি সাক্ষাৎকারে বলেছেন, যখন থেকে তার স্ত্রী তার জীবনে এসেছেন তিনি কখনোই কিছুতে হারেনি। সবাই খুব মনোযোগ দিয়ে মায়াঙ্কের কথা শুনছিল। মায়াঙ্ক আরও বলেন, রুদ্রের মতো তার স্ত্রীও রহস্যময়ী। আমি শুনেছি সে খুব সুন্দরী, যদিও তাকে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে দেখেনি। তবে সে রুদ্রের একজন বড় সমর্থক। যখন রুদ্রের কিছুই ছিল না, তখন তার কাছে স্ত্রী ছিল। বংশ এবং ধ্রুব মায়াঙ্কের শেষ কথা শুনে হেসে বলছে, বাহ, প্রেম কেরিয়ার বানিয়ে দিয়েছে। সেই সময় তার চিন্তায় অভয় ছিল। প্রিন্সেস, লাকি চ্যাম্প, যার কারণে আমি প্রজেক্ট হারাচ্ছি। আমাকে এই রহস্যময় প্রিন্সেসের সাথে দেখা করতে হবে। আমাকেও দেখতে হবে তিনি কে। অভয় চৌধুরীর সাথে প্রতিযোগিতা করছে। অভয় এই কথাগুলো নিজের মনে বলতেই একটা মেয়ে দরজায় কড়া নাড়ল। পুরো হল জুড়ে তার হিলের আওয়াজ শোনা গেল। কারো পায়ের আওয়াজ শুনে অভয়, বংশ, ধ্রুব দরজার দিকে তাকালো। নেত্রা সামনে থেকে আসছিল। তাকে দেখে অভয় বিরক্ত হলো না। এদিকে বংশ এবং ধ্রুবের মেজাজ উঠে যায়। ধ্রুব ফিসফিস করে বলে, চিপকেলি এখানেও চলে আসছে? বংশ ফিসফিস করে বলে, হ্যাঁ, এখন সে আমার চেয়েও খারাপ অভিনয় করবে। অভয়, আমি চলে এসেছি, তোমাকে অনেক মিস করেছি। এখানে বংশ এই কথা বললে বাস্তবে নেত্রা অভয়ের কাছাকাছি এসে একই কথা বলল, এখানে আমি চলে এসেছি, আমি তোমাকে অনেক মিস করেছি। নেত্রা এই কথা বলার সাথে সাথেই বংশ এবং ধ্রুব হেসে উঠল, কারণ সে যা বলেছিল তা সত্য বলে প্রমাণিত হয়েছিল। নেত্রা তাদের দুজনের দিকে দেখতে লাগলো। তারপর অভয়কে বলল, অভয়, তুমি আমার সাথে গেলে না কেন? আমার সব বন্ধুরা আমাকে তোমার সাথে দেখা করিয়ে দিতে বলছে, এবং তুমি জানো সবাই তোমার বড় ভক্ত, বিশেষ করে মেয়েরা। আমিও জেলাস ফিল করছিলাম। ওরা সবাই তোমার কথা বলছিল। তুমি আসতে পারলে ভালো হতো এটা দেখতে। নেত্রা বকবক করতে করতে ব্যস্ত ছিল এবং তার অনেক কথাবার্তাই অভয় সহজভাবে বলল, নেত্রা, আমি ব্যস্ত ছিলাম, আর ওখান থেকে উঠে চলে গেল। যখন অভয় চলে যায়, নেত্রা তার অতিরিক্ত অভিনয় বন্ধ করে দেয় এবং তার সঠিক ফর্মে ফিরে আসে। তারপর সে এখান থেকে চলে যায়। বংশ এবং ধ্রুব নিজেদের মধ্যে বলছিল, ফেভিকল এক মুহূর্তের জন্য আটকানো বন্ধ করতে পারে, কিন্তু এই মেয়েটি অভয়ের সাথে লেগে থাকা বন্ধ করতে পারে না। ওবেরয় ভিলা। রুদ্রের প্রিন্সেস কিং সাইজের বেডে অ্যাঞ্জেলের মতো ঘুমাচ্ছিলেন। তখন রুদ্র সেখানে এলো। প্রিন্সেস ঘুমাচ্ছে দেখে রুদ্রের ভ্রু একত্রিত হয়ে গেল। সে বিড়বিড় করল, প্রিন্সেস আজ এত ঘুমাচ্ছে? তারপর বিছানার কাছে বসে প্রিন্সেসের মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, প্রিন্সেস ওঠো, কতক্ষণ ঘুমাবে? তোমার জন্য রাতের খাবার নিয়ে এসেছি। রুদ্র ডাকলেও প্রিন্সেস জেগে ওঠেনি। রুদ্র দেখে, কিন্তু পরের মুহূর্তে তার মুখে একটি দুষ্টু ভাব ফুটে ওঠে। সে প্রিন্সেসকে সুড়সুড়ি দিতে থাকে। প্রিন্সেস জেগে উঠে জোরে হাসতে থাকে আর বলে, এটা করো না রুদ্র, প্লিজ থামো। রুদ্র থামে না, সুড়সুড়ি দিতে থাকে। যখন সে অনুভব করলো যে তার প্রিন্সেস হাসতে হাসতে ক্লান্ত, তখন সে থেমে তাকে বুকে জড়িয়ে ধরে আদর করে বলল, শ্বাস নাও, ঠিক হয়ে যাবে।
প্রিন্সেস একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে হ্যাঁ সম্মতি জানায়। তারপর দুজনেই আলাদা হয়ে যায়। রুদ্র প্রিন্সেসের সামনে খাবারের প্লেট নিয়ে বসে এবং তাকে তার হাত দিয়ে খাওয়াতে থাকে। তখন তার প্রিন্সেস বলল, রুদ্র, আমি নিজের হাতে খাবো, আর আমি অসুস্থ নই। তুমি আমার সাথে একটি ছোট মেয়ের মতো আচরণ করছো। আমি জার্নিতে একটু ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তোমার এসব করার দরকার নেই। প্রিন্সেসের এই বক্তব্যে রুদ্র তার এক ভ্রু কুঁচকে বলল, আরে তুমি আমার, আমি যদি তোমার যত্ন না নিই তাহলে কে করবে? রুদ্রের কাছ থেকে কথা শুনে প্রিন্সেস তার দিকে তাকাতে থাকে, যা দেখে রুদ্র তার জিভ দাঁতের নিচে চাপা দিয়ে বলে, সরি, এখন তাকাবো না, আর এই খাবারটি খেয়ে নাও। রুদ্র নিজ হাতে প্রিন্সেসকে খাওয়াতে থাকে। খাওয়া শেষ হলে রুদ্র প্রিন্সেসকে বিছানায় শুয়ে তার কপালে চুমু খেয়ে বলল, শুভরাত্রি ওয়াইফি। প্রিন্সেস আবার তার দিকে দেখতে শুরু করে। রুদ্র হাসে এবং বলে, তোমার স্বামীকে গুড নাইট বলো। প্রিন্সেস তখনও তার দিকে তাকিয়েছিল এবং মুখ ফুলিয়ে বলল, গুড নাইট। তারপর সে চোখ বন্ধ করে। রুদ্র তার দিকে স্নেহময় দৃষ্টিতে দেখতে লাগলো। পরবর্তী দিন। রুদ্র রেডি হয়ে বসে আছে, যেন সে কোথাও যাবে। সে তার প্রিন্সেসকে জড়িয়ে ধরে বলল, প্রিন্সেস, আমার জন্য একটু উইশ করো। আমি যে কাজটি করতে যাচ্ছি তা যেন সম্পূর্ণ হয়। প্রিন্সেস ও রুদ্রকে জড়িয়ে ধরে মিষ্টি গলায় বলল, আমি সবসময় চাই যে তুমি যা চাও তাই যেমন পাও। রুদ্র বলল, থ্যাঙ্কস প্রিন্সেস। দুজনে একে অপর থেকে আলাদা হয়ে গেলেন। তারপর প্রিন্সেস রুদ্রকে একটি প্রশ্ন করলেন, বাই দ্য ওয়ে রুদ্র, কী কাজ করতে যাচ্ছ? আমাকে কিছু বললে না? রুদ্র খানিকটা ঘাবড়ে গেল। চুলে হাত চালাতে চালাতে বলল, খুব জরুরি একটা প্রজেক্ট আছে, যদি পাই তাহলে সব বলে দেব। রুদ্রের এই কথা শুনে প্রিন্সেস কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর বললে, ঠিক আছে, অল দ্য বেস্ট। রুদ্র হাসে। তারপর সে তার ভিলা থেকে বেরিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় সে মনে মনে বলে, প্রিন্সেস, আজ তোমার অতীত আমার সামনে থাকবে। আমি জানি না কিভাবে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করব। অন্যদিকে একটি 5 তারকা হোটেলের